সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আইনুন নাহার, প্রভাষক, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাঙ্গামাটি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র অষ্টম অধ্যায় ব্যবসায়ের আইনগত দিক নিয়ে আলোচনা করছিলাম। এর আগের ক্লাসগুলোতে আমি তোমাদেরকে ব্যবসায়ের আইনগত বিভিন্ন দিক, পেটেন্ট, বীমা এই সব কিছু নিয়ে আলোচনা করছিলাম। তারই ধারাবাহিকতা হিসেবে আজ আমি তোমাদেরকে কপিরাইট ধারণা নিয়ে আলোচনা করব। কপিরাইটের ধারণা বলতে কি বোঝায় বা কপিরাইটের ধারণা দেওয়ার আগে আমরা যে যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব সেগুলো হচ্ছে কপিরাইটের ধারণা, আইনের বৈশিষ্ট্য এবং নিবন্ধন পদ্ধতি। এই তিনটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখন চলো আমরা তাহলে মূল ক্লাসে চলে যাই। কপিরাইটের ধারণা। কপিরাইটের ধারণা আসলে কপিরাইট বলতে কি বোঝায়? কপিরাইট হচ্ছে একটা সৃজনশীল কাজের আইনগত বৈধতা। জিনিসটা কিরকম? মনে করি আমি একটা খুব সুন্দর গল্প লিখেছি, আমার সেই গল্পটা আমি বাজারে ছাপাবো বা আমি বাজারে প্রকাশ করব। এখন আমার এই গল্পটা আমি আমার এক বন্ধুকে পড়তে দিলাম। আমি তাকে যখন পড়তে দিলাম, সে কি করলো, আমার এই গল্পটা থেকে পুরো গল্পর থিমটা নিয়ে সে তার নিজের মতো করে আবার একটা গল্প তৈরি করে ফেললো, যেটা আমার গল্পের মতো। আমি যে বাজারে গল্পটার বইটা প্রকাশ করব, সেটা করছি করে এখনো প্রকাশ করতে পারিনি। তার আগেই সেই বইটা সে বাজারে প্রকাশ করে ফেললো। আর আমি যখন প্রকাশ করলাম তখন কিন্তু সেই বইটার আর কোনো চাহিদা নাই। তাহলে আমার যে শ্রম লব্ধ, আমার কষ্ট করার, আমার বুদ্ধি বিকাশের মাধ্যমে আমি যে একটা সৃজনশীল কাজ তৈরি করলাম, সেটার মূল্য কিন্তু আর থাকলো না। এই যে আমার প্রকাশিত জিনিসটা অন্য আরেকজন কেউ যে চুরি করে বা এটাকে ট্র্যাক করে বা অন্য কোনো উপায়ে আমি প্রকাশ করার আগে বা আমারটা বাজারে ছাড়ার আগে যে অন্য কেউ এই বাজারটা দখল করে ফেলবে, সেইখান থেকে বিরত রাখার জন্যই আমরা কপিরাইট করি। তাহলে কপিরাইট হচ্ছে একটা বুদ্ধিভিত্তিক সম্পদ, একটা বুদ্ধিভিত্তিক বিষয়। তাহলে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, প্যাটেন্টও তো একই জিনিস, যেটা প্যাটেন্টও তো কোনো নতুন আবিষ্কারের জিনিস থেকে নিজের স্বত্বাধিকারে রাখার জন্যই সেটা করা হয়। প্যাটেন্ট আর কপিরাইটের মধ্যে একটু পার্থক্য হচ্ছে এই জায়গায় যে প্যাটেন্ট হচ্ছে সম্পূর্ণ নতুন আবিষ্কৃত একটা জিনিসের উপরে করা হয়, আবিষ্কৃত জিনিস, যেটা সরকারের সাথে আবিষ্কারকের চুক্তি। কপিরাইটও সরকারের সাথে একটা চুক্তি হবে, সেটা কপিরাইট যিনি বিষয়টা করছেন, যে উদ্ভাবক, যে সৃজনশীল ব্যক্তি, তার সাথে সরকারের একটা চুক্তিবদ্ধ। এটা ঠিক আছে, কিন্তু কপিরাইট করা হয় সৃজনশীল কাজের জন্য, কোনো আবিষ্কৃত জিনিসের উপরে নয়। আবিষ্কৃত জিনিসের উপরে করা হয় প্যাটেন্ট। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কপিরাইট বলতে ব্যবস্থাপনার ভাষায় কি বোঝায় সেটা একটু দেখি চলো। কপিরাইট একটি গুরুত্বপূর্ণ বুদ্ধিভিত্তিক সম্পদ, যা রক্ষা করা যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে এর স্বত্বাধিকার ক্ষতিগ্রস্ত হয়। যা একটু আগে বলছিলাম, যে আমি যে সৃজনশীল কাজের মাধ্যমে আমি যে খুব সুন্দর একটা ছবি আঁকলাম, সেই ছবিটা আমার নিজের কাছে, আমি ছবির মধ্যে যে আবহাওয়াটা তৈরি করেছি, যে ভাবটা তুলে ধরেছি, আমার সেই ভাব, আমার সেই ছবিটা আমি বাজারে প্রকাশ করার আগে অন্য কেউ যদি প্রকাশ করে, তাহলে আমার সেই স্বত্বাধিকার ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি আমার চিন্তা ভাবনা, আমার চেতনা, আমার নিজস্ব যে সৃজনশীলতা, সেইগুলো দিয়েই তো আমি এটা তৈরি করেছি। তাহলে আমার এতদিনের যে শ্রমলব্ধ যে জ্ঞান বা যে আবিষ্কার না, যে সৃজনশীল কাজ, সেটার কিন্তু মূল্য আর থাকছে না। সেই জন্যই কপিরাইট বলছে যে বুদ্ধিভিত্তিক সম্পদ, যা রক্ষা করার যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে এই স্বত্বাধিকার ক্ষতিগ্রস্ত হয়।
কপিরাইট আইন আমাদের দেশে 2000 সালে প্রচলিত হলেও তার সংস্করণ করে 2005 সালে কপিরাইট আইন দ্বারা আমাদের দেশে কপিরাইট ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হয়। কপিরাইট সম্পর্কে আমি তাহলে তোমাদের একটা সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এখন তোমরা আমাকে বলতে পারো যে কোন কোন বিষয়ের উপরে আমরা কপিরাইট আইনটা প্রয়োগ করতে পারবো। যে কোনো সৃজনশীল কাজ, গল্প বলা, যে ছবি আঁকা, একটা স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র বা একটা অ্যাড, এরকম যে কোনো সৃজনশীল কাজের জন্যই কিন্তু আমরা কপিরাইট আইনটা প্রয়োগ করতে পারবো। এবার আমরা দেখি, চলো কপিরাইট আইনের বৈশিষ্ট্যগুলো কি কি, কোন কোন বিষয়গুলির উপরে বা কি কি জন্য আমরা এই কপিরাইট আইনটা প্রয়োগ করব। কপিরাইট আইনটা কি? বুদ্ধিভিত্তিক সম্পদ। সবার আগেই বলছে যে কপিরাইট হচ্ছে একটা বুদ্ধিভিত্তিক সম্পদ। বুদ্ধিভিত্তিক সম্পদ মানে যেটা নিজের বুদ্ধি, নিজের সৃজনশীলতা, নিজের মেধা দিয়ে বারবার চর্চা করে তারপর সেটা আমরা কি করি, অর্জন করি বা সেটাকে আমরা পাই, সেই জিনিসটাকে আমরা বলছি বুদ্ধিভিত্তিক। নিজের বুদ্ধিটা খরচ করে যে সম্পদটা আমরা সংগ্রহ করছি সেটাকে আমরা বলছি বুদ্ধিভিত্তিক সম্পদ। তারপর বলছে যে স্বত্বাধিকারীর স্বার্থ সংরক্ষণ। স্বত্বাধিকারীর স্বার্থ সংরক্ষণ এটা হচ্ছে যে এতে এই কপিরাইট আইনের মাধ্যমে আমরা স্বত্বাধিকার যে কপিরাইটটা সৃজনশীলতার বুদ্ধি দিয়ে তৈরি করছে বা লিখছে, সে চাইলে সেই স্বত্বাধিকার অন্য কাউকে দিতে পারে চুক্তির মাধ্যমে। অর্থাৎ যে স্বত্বাধিকার আছে তার স্বার্থ রক্ষা হয়। এই ক্ষেত্রে এই কপিরাইট আইনের মাধ্যমে যে সৃজনশীল কাজের যিনি তৈরি করছেন তার যে স্বার্থ, সেই স্বার্থটা রক্ষা হয়। উনি চাইলে সেটা অন্য কারো কাছেও সে স্বার্থটা হস্তান্তর করতে পারবেন। নির্দিষ্ট মেয়াদ। কপিরাইট আমরা একটা নির্দিষ্ট মেয়াদের জন্য তৈরি করে থাকি। সাধারণত বলছে যে কপিরাইট করলে তার জীবিত বা মৃতকাল 60 বছর পর্যন্ত তার নামেই সেই কপিরাইটে মেয়াদকালটা থাকে, বা সেই সময় পর্যন্ত তিনি কপিরাইট আইনে সেই সুবিধাটা ভোগ করবেন। অধিকার ভঙ্গের জন্য শাস্তির নির্দেশ। যখনই কপিরাইট আইন কেউ ভঙ্গ করবে বা একজনের বুদ্ধিভিত্তিক সম্পদ যখন অন্য কেউ চুরি করে নেবে, তখন আইনের বলে তাকে কিন্তু অবশ্যই শাস্তি পেতে হবে। সেটাই বলছে অধিকার ভঙ্গের জন্য শাস্তির নির্দেশ। বলছে যে যিনি কপিরাইট করবেন, যিনি তার সৃজনশীল কাজ তৈরি করবেন, তিনি যদি কপিরাইট আইনের আওতায় তার কাজটিকে না আনেন তাহলে কিন্তু উনি এই সুবিধাটা পাবেন না। অর্থাৎ আমি একটা সৃজনশীল কাজ তৈরি করলাম কিন্তু সেটা আমি কপিরাইট আইনে গিয়ে আমি নিবন্ধন করলাম না, তাহলে কিন্তু আমি কপিরাইট আইনে গিয়ে যে মামলা করা বা আইনের যে সুবিধা সেগুলো কিন্তু আমি পাবো না। আমার উচিত হবে যখনই আমি কোনো সৃজনশীল কাজ অনেক নিজের বুদ্ধিমত্তা, সময় সবকিছু দিয়ে আমি যখন তৈরি করব, তখন সেটাকে অবশ্যই নিবন্ধন করে ফেলা। তবেই কিন্তু আমি সেই অধিকার যদি ভঙ্গ হয়, অর্থাৎ আমার যদি অধিকারটা ভঙ্গ হয়, তাহলে আমি কি করতে পারবো, শাস্তির নির্দেশনা দিতে পারবো বা আইনের আওতায় আনতে পারবো অপরাধীকে। কপিরাইটের শর্ত নিয়োগ। কপিরাইট ওই যে একটু আগে বললাম যে কপিরাইটের যিনি মালিক, যিনি সৃজনশীল কাজটা দিয়ে উদ্ভাবন করেন, উনি চাইলেই সেই শর্তটা অন্য কাউকে দিতে পারেন বা নিয়োগ করতে পারেন। এটা হচ্ছে এরকম, যেমন একজন প্রকাশক বা একজন লেখক যিনি বই লিখছেন, উনি কিন্তু বই প্রকাশ করেন না, উনি শুধু বই লিখেন। আর প্রকাশক কি করে, সেই বইটা প্রকাশ করে। তখন প্রকাশক আর লেখকের মধ্যে এক ধরনের একটা চুক্তি হয় যে বইটা প্রকাশিত হবে, প্রকাশনা করবে প্রকাশক, কিন্তু বইয়ের লেখকের নাম কিন্তু উল্লেখ থাকবে। এই যে দুইজনের মধ্যে যে চুক্তি, ওনাদের মধ্যে যে শর্তর যে ভাগ, সেটাকে আমরা বলছি যে শর্ত নিয়োগ। কপিরাইটের শর্ত নিয়োগ। ব্যক্তিগত সম্পদ। আমরা বলছি যে কপিরাইট একটি ব্যক্তিগত সম্পদ। আমরা যেমন অনেক দামি একটা গাড়ি কিনি বা একটা
বিল্ডিং তৈরি করি বা একটা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করি, ঠিক একই রকম ভাবে যে কপিরাইট আইনের আওতায় যে বুদ্ধিভিত্তিক সম্পদটা আমি অর্জন করছি সেটা কিন্তু আমার ব্যক্তিগত একটা সম্পদ। অর্থাৎ আমি যদি একটা বই লিখি, বইয়ের কথায় যখন উঠছে বারবার, তো আমি যে বইটা লিখছি সেই বইটা কিন্তু আমার একটা সম্পদ হয়ে যাচ্ছে। আমি যদি সেই সম্পদটাকে সংরক্ষণ করার জন্য অবশ্যই আইনের আওতায় আনবো এবং আমি এটাকে কি করব, কপিরাইট আইনের আওতায় নিবন্ধন করব। তাহলে কিন্তু আমি আমার সেই ব্যক্তিগত সম্পদটাকে সুরক্ষিত রাখতে পারবো। ঐচ্ছিক বিষয়, কপিরাইট যদি একটা ঐচ্ছিক বিষয়, এটা করা না করা সম্পূর্ণ লেখক বা প্রকাশক বা যে ছবিটা আঁকছে তার একটা বিষয়। কিন্তু এই ঐচ্ছিক বিষয়টা যদি শুধুই আমরা ঐচ্ছিক করে রাখি, তাহলে কিন্তু আমরা অপরাধ যে করবে তাকে কিন্তু আমরা শাস্তি দিতে পারবো না বা তাকে আইনের আওতায় আনতে পারবো না। আমার অর্জিত শ্রমলব্ধ বুদ্ধিভিত্তিক সময় ক্ষেপণ করে আমি যে সম্পদটা অর্জন করেছি সেটা রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব কিন্তু প্রকাশক বা যিনি সৃজনশীল কাজ করছে তার নিজে। সেই ক্ষেত্রে যদি ঐচ্ছিক বিষয় হিসেবে এটাকে ফেলে রাখে তাহলে কিন্তু অপরাধী অপরাধ করেও পার পেয়ে যাবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আইনের যে বৈশিষ্ট্য সেগুলো আমি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। চলো এবার আমরা নিবন্ধন পদ্ধতি নিয়ে আলোচনা করি। যে এতক্ষণ ধরে বলছিলাম যে কপিরাইট আইনের আওতায় আনতে হবে, আইনের আওতায় আনতে হবে, কিভাবে আনবো আইনের আওতায়? সে আইনের আওতায় আনার পদ্ধতিটাই হচ্ছে নিবন্ধন। আমরা কপিরাইটকে নিবন্ধন করব। নিবন্ধন করব কিভাবে? নিবন্ধনের জন্য আবেদন করব। যে কোনো নিবন্ধন আমরা যখনই করতে চাই তখনই কিন্তু আবেদন করতে হবে, সবার আগে আবেদন করতে হবে। তারপর বলছে কি, আবেদনপত্র পেশের প্রক্রিয়া। আবেদন প্রক্রিয়া আমি যখন করব তখন সেইখানে আমার নির্দিষ্ট যে ফর্মগুলো আছে বিভিন্ন টাকা পয়সা দিয়ে সেইখানে আমি 1000 টাকা সম্ভবত সেই 1000 টাকাটা দিব আমি। তারপরে কে নিবন্ধন করবে এটা একটু বলে রাখি যে যিনি মেধা সম্পদটার উদ্ভাবক হবেন তিনি যে কপিরাইট করতে হবে এমন কিন্তু না। অন্য কেউ, ওনার পক্ষে অন্য কেউ চাইলেও কিন্তু কপিরাইট এর আওতায় সেই বিষয়টাকে আনতে পারবে। আবেদনপত্রের বিষয়বস্তু, আমরা কিসের জন্য কপিরাইট করছি, কে করছে, এটার উদ্ভাবক কে, এটা কখন উদ্ভাবিত হয়েছে বা এটা কখন সৃজনশীল কাজটা শেষ হয়েছে, এটার মতাধারা কি, এই সকল যাবতীয় তথ্যাবলী ওই ফর্মটাতে উল্লেখ করতে হয়। তারপর বলছে যে স্বার্থ সংশ্লিষ্ট পক্ষসমূহের আবেদন। আমাদের একটু আগে যে বললাম যে লেখক এবং প্রকাশক, এখানে কিন্তু দুইজনেরই কিন্তু স্বার্থ জড়িয়ে আছে। সেই ক্ষেত্রে দুজনেরই স্বার্থ সংশ্লিষ্ট কি করতে হবে? আবেদন পেশ করতে হবে। আবেদন মূল্যায়ন ও নিবন্ধন। আবেদনটা মূল্যায়ন করবে নিবন্ধক। যখনই এটি নিবন্ধিত হবে, যখন এটা প্রকাশক আর লেখক দুজনেরই সমান তালে এটা কপিরাইটটা যথাযথ বলে ওনারা দুজনেই প্রতীয়মান হবেন যে হ্যাঁ ওনাদের দুজনেরই এখানে সম্মতি আছে, মত আছে, এরপরে নিবন্ধক কি করবে? আবেদনপত্র মূল্যায়ন করবে এবং নিবন্ধন সনদ যারা কপিরাইট করার জন্য গিয়েছিল তাদের কাছে পাঠিয়ে দিবে বা তাদের কাছে তারা সেটা গ্রহণ করবে। এই মাধ্যমে আমরা কপিরাইট আইনের নিবন্ধন পদ্ধতি শেষ করছি। নিবন্ধন, কপিরাইট আইনের নিবন্ধন না করলে কিন্তু বা নিবন্ধন করলে আমরা কি কি ধরনের শাস্তি পেতে পারি? নিবন্ধন কপিরাইট আইনের আওতায় একজন অপরাধী যে অপরাধ করবে, যে বুদ্ধিভিত্তিক সম্পদটা চুরি করার চেষ্টা করবে, তাকে বিভিন্ন মেয়াদি জেল, জরিমানা, তারপর এসবগুলো আছে, এগুলো কয়েকটি ধারার মধ্যে দিয়ে সেইগুলো আমরা পাবো। এক এক অপরাধের জন্য এক এক রকমের শাস্তি আছে। কখনো তবে সর্বনিম্ন 6 মাসের জেল থেকে শুরু করে 10,000 টাকার আর জরিমানা থেকে শুরু করে সর্বোচ্চ 2 বছর
এবং 1,50,000 এরকম অর্থও আছে। বিষয়টা হচ্ছে যে অপরাধটা হবে সেটার উপরে নির্ভর করছে, যে কোন ধরনের অপরাধ, সেই অপরাধের উপরেই এর শাস্তিটা দেয়া হয়। তো কপিরাইট আইন যে ভঙ্গ করবে তাকে অবশ্যই কিন্তু আইনের আওতায় এনে আমরা শাস্তি দিতে পারবো। কপিরাইট কিন্তু যে সৃজনশীল কাজের উদ্ভাবক তিনি কিন্তু কপিরাইট আইনে আগ্রহী হতে হবে। তা না হলে কপিরাইট আইনের আওতায় এনে আমরা কখনো কোনো অপরাধীকে শনাক্ত করতে পারবো না, বা সে অপরাধীকে আমরা শাস্তিও দিতে পারবো না। সেই জন্য যারা সৃজনশীল কাজগুলো সুসম্পন্ন করেন তাদের অবশ্যই উচিত কপিরাইট আইনে এসে নিজের সম্পদটাকে সুরক্ষিত করে রাখা। সুপ্রিয় শিক্ষার্থী, আমি চেষ্টা করেছি আজকে তোমাদেরকে কপিরাইট আইন সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য। যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই ইনবক্স করবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।